আসসালামু আলাইকুম। পড়ছি কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস সূর্য তামসী। ত্রয়োদশ পরিচ্ছেদ। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জার্নাল ৩। এক অতি সংকীর্ণ গলিপথ বাহিয়া আমরা একটি ভবনের সম্মুখে উপস্থিত হইলাম। বাহিরে একটি ফলকে উৎকীর্ণ রহিয়াছে, পণ্ডিত মাধুসূদন গুপ্তা, অ্যানাটমি ডিসেকশন হল। শ্রী গোপালচন্দ্র সেই ভবনে প্রবেশ করিলেন না। অপর একটি পথ দিয়া ভবনের পশ্চাতে আমাকে নিয়া চলিলেন। এই পথ আরো সংকীর্ণ এবং দুই ধারে প্রাকার, ফলে অন্ধকারাচ্ছন্ন। কাচের দরজা খুলিয়া গোপালবাবু আমাকে ভিতরে আসিতে আহ্বান করলেন। দীর্ঘ অন্ধকার করিডরের শেষ প্রান্তে একটি কক্ষে আলো জ্বলিতেছে। কক্ষে ঢুকিয়াই মধ্যস্থলে একখানি বড় টেবিলে গতকালের মৃতদেহটি দৃশ্যমান হইল। আমি দেখিয়াও না দেখিবার ভান করিয়া রহিলাম। স্বেচ্ছায় এ দৃশ্য কে দেখিতে চাহে? কক্ষের এক কোণে প্রচুর কাচের বয়াম, তাহাতে লাল নীল জাতীয় সব তরল পদার্থ রাখা। এক কোণে একটি বকযন্ত্রে কি যেন ফুটিতেছে। বুনসেন বার্নারের হিস হিস শব্দ ব্যতীত আর কোনো শব্দ নাই। এক দীর্ঘকায় কৃষকায় সাহেব অত্যন্ত ঝুঁকিয়া কিছু একটা পরীক্ষা করিতেছেন। আমাদের পদশব্দে পিছন ফিরিলেন। তাহার ললাট বিস্তৃত, নাসিকা তীক্ষ্ণ, গাল ভাঙিয়া হনু দুইটি পরিষ্কার দেখা যাইতেছে। তাহার চোখে অদ্ভুত এক দীপ্তি, যেন কোনো উজ্জ্বল নক্ষত্রের ন্যায় সদা দীপ্যমান। চক্ষু দেখিলেই অনুমান হয় ইনি কোনো সাধারণ ব্যক্তি নহেন। ইউরেকা, পাইয়াছি বলিয়া তিনি আমার সঙ্গীর দিকে হাস্য মুখে চাহিলেন। গোপাল হাসিল না, শুধু শুষ্ক কণ্ঠে আমাদিগের আলাপ করাইয়া দিল। ইনি প্রিয়নাথ বাবু, উনি মিস্টার সাইগারসন। আপনি কি পুলিশে কর্মরত? খাঁটি লন্ডনের ইংরেজিতে জিজ্ঞাসা করিলেন সাহেব। আমি অত্যন্ত চমকিত হইলাম। এ খবর সাহেব পাইলেন কি উপায়ে? কিছু সময় আগে পর্যন্ত আমি স্বয়ং জানিতাম না এখানে আসিব। আমার বিস্ময়াকুল দৃষ্টি দেখিয়া সাহেব মৃতদেহটির দিকে নির্দেশ করিয়া আবার বলিলেন, বোধ করি এই কেসের ভার আপনার উপরেই ন্যস্ত হইয়াছে। আমার বিস্ময় বাধা মানিল না। ইনি কি জাদুকর, ডাকিনী বিদ্যার অধিকারী, গুপ্তচর? কি অলৌকিক উপায়ে ইনি এই সমস্ত কথা জানিয়া ফেলিতেছেন? গোপাল দেখিলাম ততটা বিস্মিত হয় নাই। ফিসফিস করিয়া আমায় কহিল, সাহেবের এই এক বাতিক, কি করিয়া সব জানিয়া ফেলেন কে জানে। সাহেব কহিলেন, মহাশয়, আমার অনুমান সঠিক বলিয়াই বোধ হইতেছে। আর যদি তাহাই হয়, তবে আপনার সহিত গোপনে আমার কিছু আলোচনা আছে। গোপাল কি বুঝিল জানি না। আমি চলিলাম, আজ খানতিন অপারেশন রহিয়াছে, আমার তো আর বসিয়া থাকিলে চলিবে না বলিয়া কালক্ষেপ না করিয়া চলিয়া গেল। আমার বিস্ময়ের ভাব তখনও কাটে নাই। জিজ্ঞাসা করিলাম, মহাশয়, আপনি কি উপায়ে নির্ণয় করিলেন আমি পুলিশে কর্মরত এবং এই কেসের দায়িত্ব আমাপরি ন্যস্ত হইয়াছে? সাহেব হাসিয়া কহিলেন, তাহা লইয়া আলোচনার সুযোগ ঘটিবে। আপাতত যাহা বলিতেছি শ্রবণ করুন। এই ব্যক্তির মৃত্যু ছুরিকাঘাতে হয় নাই। আমি চমকিত হইলাম। কি বলিতেছেন? ঠিকই বলিতেছি। ইহার মৃত্যুর কারণ আমি সদ্য আবিষ্কার করিয়াছি, নিজ চক্ষে দেখুন বলিয়া আমাকে মৃতের সামনে নিয়া গেলেন। হাতের লণ্ঠনটি উঠাইয়া মৃতের মুখের সামনে ধরিলেন। কি দেখিতেছেন? খুব সূক্ষ্মভাবে দেখিয়া বুঝিলাম মৃতের মুখমণ্ডল অস্বাভাবিক হরিদ্রাভ এবং নাসিকার নিকট বেশ কিছু কৃষ্ণবর্ণ বিন্দু বর্তমান। সাহেবকে তাহাই বলিলাম। ব্রাভো! এখনে আপনি ইহা হইতে কি নিরূপণ করিলেন? মাথা নাড়িলাম, কিছুই বুঝি নাই। সাহেব একটি স্ক্যালপেল লইয়া মৃতের মুখগহ্বর হইতে কিছুটা মাংস লইলেন। উহাকে খানিক পিষিয়া উত্তম রূপে ভাপে জারিত করিলেন। যে মণ্ডটি উৎপন্ন হইল তাহা রক্তাভ।
সাহেব তাহাতে আরো 2টি তরল প্রয়োগ করিলেন। ইহার একটি হইল বেঞ্জিন, আর অপরটি ক্ষার। মিশাইতেই সেই রক্তবর্ণ তরল সবুজাভ হরিদ্রা বর্ণ নিল। সাহেব হাততালি দিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন। একমাত্র ক্লোরোফর্মের মৃত্যু হইলেই এই বর্ণ পরিবর্তন দেখা যাইবে, অন্যথায় নহে। এই ব্যক্তি ছুরিকাঘাতে মারা যায় নাই, গিয়াছে অতিরিক্ত ক্লোরোফর্ম প্রয়োগে। মৃত্যুর পর ইহার শরীর ছুরিকাঘাতে বিকৃত করা হইয়াছে। প্রায় ভূতগ্রস্তের মতো কহিলাম, তাহলে ইহার রক্ত? মৃতের হাতের ক্ষুদ্র ক্ষতের প্রতি নির্দেশ করিয়া সাহেব কহিলেন, এই ক্ষতস্থান দিয়া তাহা বাহির করিয়া লইয়াছে। কাহারা? তাহা আমারও প্রশ্ন বটে। আর ইহার বক্ষে কাহারা ইহারই রক্ত দিয়া চিহ্ন অঙ্কিত করিল? কাহারা জানা নাই, তবে ইহা নিশ্চিত যে চিহ্ন যাহাই হোক, ওই রক্ত এই ব্যক্তির নহে। আমি পরীক্ষা করিয়া দেখিয়াছি। চতুর্দশ পরিচ্ছেদ। পলায়নী বিদ্যা। 15 ডিসেম্বর 1892, কলিকাতা। বড়বাজারের জগন্নাথ ঘাট এলাকায় আর একটি ঘাট ছোট্টুলাল দুর্গাপ্রসাদ ঘাট। এর দক্ষিণে লাগোয়া সিঁড়ি, তা দিয়েই লোক চলাচল করে। একটু খেয়াল করলে ঘাটের দেওয়ালে একটা মার্বেল ফলক চোখে পড়বে, ইংরেজি ও বাংলা লেখা। বছরখানেক আগেই লাগানো হয়েছে। তাতে লেখা, ইং 1887 সালের 25শে মে তারিখের ঝটিকাবর্তে স্যার জন লরেন্স বাষ্পীয় জাহাজের সহিত যে সকল তীর্থযাত্রী অধিকাংশ স্ত্রীলোক জলমগ্ন হইয়াছেন, তাহাদিগের স্মরণার্থ কয়েকটি ইংরাজ রমণী কর্তৃক এই প্রস্তর ফলকখানি উৎসর্গীকৃত হইল। কলকাতার ক্লাইভঘাট স্ট্রিটের ম্যাকলিন অ্যান্ড কোম্পানির জাহাজ ছিল স্যার জন লরেন্স। 1887 সালে সে জাহাজে বালেশ্বরের চাঁদবালি পর্যন্ত যাওয়ার ভাড়া ছিল 3 টাকা 2 পয়সা। যাত্রীর সংখ্যা বেড়ে গেলে ভাড়াও বেড়ে যেত চড়চড়িয়ে। সে বছর 25 মে তারিখে কয়লাঘাট জেটি থেকে বহু যাত্রী উঠেছিলেন জন লরেন্সে। ঠিক কত ছিল সেদিনের যাত্রীর সংখ্যা তার হিসেব কোম্পানি কোনো দিন দেয়নি। তবে ভিড় বেড়ে যাওয়ার কারণে ভাড়া বাড়িয়ে প্রথমে করা হয়েছিল 5 টাকা 2 পয়সা, এবং জাহাজে ওঠার পর যাত্রীদের বলা হয়েছিল মাথাপিছু আরও 1 টাকা করে বেশি দিতে হবে। সে টাকা যারা দিতে পারেননি তাদের নাকি নামিয়ে দেওয়া হয়েছিল ঘাট ধরে। তারা পরে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। আপার ক্লাস আর লোয়ার ক্লাস 2 ডেকেই প্রচণ্ড ভিড়। যাত্রীদের বেশিরভাগই ছিলেন মহিলা। এমন গাদাগাদি করে নাকি লোক তোলা হয়েছিল যে ডেকের ওপর যাত্রীদের ঘাড় ঘোরানোর মতো জায়গাটুকু পর্যন্ত ছিল না। ঝড় আসবে সে কথা আগে থেকে জানা ছিল না তা কিন্তু নয়। জাহাজ ছেড়েছিল 25 মে, আর সেই দিনেরই ভোরের কাগজ ইংলিশম্যানের আবহাওয়া বার্তায় প্রচণ্ড ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছিল। লেখা হয়েছিল মেদিনীপুর এবং কটকের মাঝামাঝি অঞ্চলে সে ঝড়ের কেন্দ্র এবং বঙ্গোপসাগর উত্তাল থাকবে সে কথাও বলা হয়েছিল। এই সতর্কবার্তা সংকেত সত্ত্বেও শত শত যাত্রী নিয়ে 25 তারিখ রাত্রে কয়লাঘাট জেটি ছাড়ল স্যার জন লরেন্স। আর সেই রাত্রেই এলো ঝড়। 27 মে টেলিগ্রামে জানা গেল জাহাজ এখনও চাঁদবালির স্টিমার ঘাটে নোঙর করেনি। ম্যাকলিন কোম্পানি তাতে কান দিল না, যেন কিছুই হয়নি। শেষে 2 জুন ইংলিশম্যান পত্রিকা ছাপল, সব শেষ। রেজলিউট নামে এক জাহাজ নাকি সাগর মোহনায় শত শত মৃতদেহ ভাসতে দেখেছে। সেই থেকে এই ঘাটের ভুতুরে ঘাট নামে বদনাম হয়ে গেছে। নতুন কোনো স্টিমার ছাড়ে না। মাঝে মধ্যে কিছু আফিমের জাহাজ চীনে যায় এই ঘাটে। এদিন ভোর হলেও আলো ফোটেনি ঠিকভাবে। সকালের শীতে গোটা শহর কুঁকড়ে আছে। ভিস্তিরা এখনো রাস্তা ধোয়াতে বেরোয়নি। তবু তার মধ্যেই আপাদ মস্তক শালমুড়ি দিয়ে 2টি লোক দ্রুত পায়ে চলেছে ছোট্টুলাল দুর্গাপ্রসাদ ঘাটের দিকে। একজনের কাঁধে ঝোলানো বস্তা, তার মুখ অস্বাভাবিক গম্ভীর, যেন অনাগত কোনো ঘটনার প্রতীক্ষা করে চলেছে সে। অন্যজন বিড়বিড় করতে করতে চলেছে পাশে পাশে। কি দরকার ভাই, এখনো সময় আছে, এসব কাজ করো না।
বেঘরে প্রাণটা হারাবে। মাঝখান থেকে আমি অপরাধী ও হয়ে থাকব। অন্যজন কোনো উত্তর দিল না। খানিক বাদে শুধু বলল, আমি ঠিক করে ফেলেছি, এখন ভগবানেরও সাধ্য নেই আমাকে আটকায়। এই দুই যুবক আমাদের পূর্ব পরিচিত। বস্তা কাঁধে গণপতি আর তার সঙ্গী তারিণীচরণ। এই শীতের হাড় কাঁপানো ভোরে গঙ্গার ঠান্ডা হাওয়ায় জমে যেতে যেতে তারিণী নিজেকেই গালাগাল দিচ্ছিল। তার সামান্য কথার ভুলেই আজ এই অবস্থা। গত পরশু সকালে গণপতির জন্য কচুরি আর তরকারি নিয়ে যখন অফিসে ফিরল, তখনও গণপতি এক দৃষ্টিতে সেই বিজ্ঞাপনের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। খেয়ে নাও তাড়াতাড়ি, একেবারে কড়াই থেকে তুলে আনা, ঠান্ডা হলে মজা পাবে না বলে শালপাতার দোনাটা গণপতির হাতে ধরিয়ে নিজেও খেতে শুরু করলো। গণপতি একটু অন্যমনস্কভাবেই একটা কচুরি ছিঁড়ে মুখে পুরল আর সঙ্গে সঙ্গে বিষম খেল। গণপতির মুখ দিয়ে অদ্ভুত গোঙানির শব্দ, তীব্র কাশির দমক, চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে। তারিণী একরকম ভয়ই পেয়ে গেল। নিজের দোনাটা ফেলে গণপতির পিঠে মালিশ করতে লাগলো এটো হাতেই। মুখে বলতে লাগলো, শান্ত হও, শান্ত হও। আর ঠিক তখনই অদ্ভুত চকচকে ধাতব একটা জিনিস গণপতির মুখে দেখতে পেল সে। খানিক বাদে গণপতি কিছুটা সামলে নিল। তারিণী এগিয়ে দিল জলের ঘটি। প্রায় এক ঘটি জল খেয়ে হাঁফ ছাড়ল গণপতি। খাওয়া শেষ হতেই প্রশ্ন করল তারিণী, তোমার মুখের ভেতর ওটা কি? চমকে উঠে গণপতি বলল, কোনটা? কিছু নেই তো। মিথ্যে বলো না, আমি নিজের চোখে দেখলাম, চকচকে সরু ধাতব কিছু একটা। দেখেই যখন ফেলেছ তখন ভালোভাবেই দেখো বলে গণপতি নিজের ঠোঁটের ডান দিক টেনে ধরল। তারিণী অবাক হয়ে দেখল গণপতির গাল আর মাড়ির মধ্যে অদ্ভুত এক গর্ত, অনেকটা পকেটের মতো। আর সেই পকেট থেকে কড়ে আঙ্গুলের সমান বাঁকানো একটা মোটা তার বার করে আনলো গণপতি। এটাও একরকম শীতকাঠি, তবে আকারে ছোট। সাহেবরা একে বলেন টর্ক রেঞ্চ, যে কোনো রকম তালা খোলায় অব্যর্থ। তুমি কি চুরি চামারি ধরলে নাকি? তাহলে তো ভালোই হতো, অন্তত কিছু পয়সা কড়ির মুখ দেখতাম। না হে, এ আমার ম্যাজিকের সরঞ্জাম। আর তোমার মুখের ওই পকেট? ওটা গুরুদেবের কথায় বানানো, হিমালয়ে থাকতে। ইংরাজ আইন বড় কঠিন জিনিস ভাইয়া, কোনটা আইনি আর কোনটা বেআইনি বলা মুশকিল। একটু এদিক ওদিক হয়েছে কি ধরে জেলে পুরে দেবে। তাই সাধুরা প্রায় সবাই মুখে এমন একটা পকেট বানিয়ে নেশার জিনিস রাখেন। তবে আজকাল শুনছি অপরাধীরাও এই পকেটের খোঁজ পেয়েছে। ঠিক এই জায়গাতেই ভুলটা করে ফেলল তারিণী। অবিশ্বাসের গলায় বলল, এইটুকু তার দিয়ে তুমি যে কোনো তালা খুলতে পারবে? যে কোনো, এমনকি পুলিশের হাত করাও। বলেই গণপতি ফতুয়ার পকেট থেকে একটা হাত করা বের করে আনলো। এই দেখো, এই হলো স্মিথ অ্যান্ড ওয়েসন হ্যান্ডকাফ। এই দেশে কিছুদিন হলো এসেছে, ডবল লক। চোখ কপালে উঠল তারিণীর। এই জিনিস তুমি পেলে কিভাবে? আমাকে এটা দিয়েই বেঁধে রেখেছিল কাল রাতে, চাইলে ছাড়াতে পারতাম, ছাড়াইনি। বরং ঘন্টা দুই ধরে ভালোভাবে এটা পরীক্ষা করার সুযোগ হলো। যখন ছেড়ে দিল দেখি একপাশে অবহেলায় পড়ে আছে, সামান্য হাত সাফাই করে নিয়ে এলাম আর কি। এ দিয়ে তুমি করবেটা কি? জাদু দেখাবো। শুধু কার্টার সাহেবই কি পলায়নী বিদ্যা দেখাতে পারেন? আমি পারি না। বহুদিন ধরে এই ম্যাজিকের মতলব এটেছি আমি, সব ছিল, শুধু এই হাত করা পাইনি। যা পেয়েছিলাম সব ম্যাজিশিয়ানদের হাত করা। ও দিয়ে জাদু দেখালে কেউ গুরুত্ব দেবে না। দরকার ছিল আসল পুলিশি হাত করা। কত খুঁজেছি, পাইনি। এমন ভাগ্য, মেঘ না চাইতেই জল। শনিবার তো কার্টারের ম্যাজিক, তার আগে এই শহরে গণপতির ম্যাজিক হবে। কোথায়? এমন জায়গায় যেখানে পুলিশ সহজে খবর পাবে না। শুধু আমাদের ম্যাজিক ক্লাবের সদস্যদের জানাবো। তারা এখনো জানেন না আমি কি। আর হ্যাঁ, তুমি হবে আমার অ্যাসিস্ট্যান্ট। আমি?
তারিণীর মুখ এতটা হা হলো যে সেখান দিয়ে একটা গোটা চড়ুই পাখি ঢুকে যেতে পারে। হ্যাঁ তুমি, আমাকে একদিন সময় দাও। পরশু তুমি আর আমি মিলে ভোর ভোর চলে যাব ম্যাজিক দেখাতে। কোথায়? ছোটলাল দুর্গাপ্রসাদ ঘাটে। গণপতির একটাই উদ্দেশ্য, দ্য উইজার্ডস ক্লাবে নিজেকে প্রমাণ করা। অম্বিকা বাবু আর নবীন বাবু তাকে স্নেহ করেন বটে, কিন্তু সে তার ব্যবহারের জন্য, তার জাদুবিদ্যা দেখে নয়। এই তো সেদিনই নবীনচন্দ্র যখন কথায় কথায় বলছিলেন হ্যারি হুডুনির মতো পলায়নী বিদ্যা পৃথিবীতে কারও করা অসম্ভব, তখন গণপতি মৃদুকণ্ঠে প্রতিবাদ করছিল, বলেছিল সুযোগ পেলে সেও এই বিদ্যা প্রদর্শনে সক্ষম। নবীনচন্দ্র ব্যঙ্গের হাসি হেসে বলেছিলেন, হুডিনের তুমি কি জানো হে ছোকরা, ওর অতীন্দ্রিয় ক্ষমতা, তার জাদু দেখাবে তুমি? নাটকে ভোজবাজি দেখানোর জাদুকর, এ তোমার হাত সাফাইয়ের কাজ নয় হে, রীতিমতো আসল ম্যাজিক। এই যে কার্টার সাহেব, এত বড় ম্যাজিশিয়ান, তিনিও পলায়নী বিদ্যা দেখান স্টেজে। আর হুডিনি, তিনি আসল পুলিশ হ্যান্ডকাফ পরে বস্তা বাঁধা অবস্থায় ঠান্ডা নদীর জলে ঠেলে ফেলে দিলেও ঠিক বন্ধন ছাড়িয়ে উঠে আসেন। পারবে পারবে এরকম ম্যাজিক করতে? সেই দিন থেকে গণপতির মনে জেদ চেপে গেছিল। পুলিশের হ্যান্ডকাফটা পেয়ে ঠিকই করে নিল কার্টারের আগে সেই পলায়নী বিদ্যা দেখাবে, তাও স্টেজে না, গঙ্গার ঠান্ডা জলে। তারিণীর থেকে কিছু টাকা নিয়ে চিতপুরের এক প্রেস থেকে একটা হ্যান্ডবিল ছাপিয়ে উইজার্ড ক্লাবে বিলিয়েছে। তাতে লেখা, উইজার্ড ক্লাবের সম্মাননীয় সদস্যদের জানানো যাইতেছে, ভারতবর্ষে প্রথমবার মুক্ত গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হইবে গণপতির পলায়নী বিদ্যা, আসল স্মিথ অ্যান্ড ওয়েসন হ্যান্ডকাফ সহযোগে। ছোট্টলাল দুর্গাপ্রসাদ ঘাট, বৃহস্পতিবার 15 ডিসেম্বর 1892, ভোর 6 ঘটিকা। আপনি আমন্ত্রিত।